ভার্চুয়াল ক্লাসরুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে অধ্যায়টা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডমিশন ফিজিক্সের পরিমাপের একক। অ্যাডমিশন যে ফিজিক্স আছে তার প্রথম অধ্যায়ের নামই হচ্ছে পরিমাপের একক। এই অধ্যায়টার নাম দেখে বোঝা যাচ্ছে এইখানে আমরা মাপঝোঁক এবং একক নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা অ্যাডমিশনের জন্য মোটামুটি খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, কেননা এই একক সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা অনেকেই অনেক অঙ্ক পারার ফলেও পর্যাপ্ত মার্ক ক্যারি করতে পারি না। তো এককের কনভার্সনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফার্স্টেই আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে পরিমাপ। তাহলে আমরা লিখে ফেলি পরিমাপ জিনিসটা আসলে কি। পরিমাপ আসলে কোনো কিছুর মাপঝোঁকের নামই হচ্ছে পরিমাপ। কি বললাম? কোনো কিছুর মাপঝোঁক, কোনো কিছুর মাপঝোঁকের নামই পরিমাপ। অর্থাৎ যদি আমরা কোনো কিছুকে মাপঝোঁক করতে পারি তাহলেই সেই জিনিসটাকে আমরা বলি পরিমাপ। এখন এই পরিমাপের উপর ডিপেন্ড করে আমরা আরেকটা জিনিস জেনে যাব, রাশি। তাহলে রাশি হলো আমাদের মূল টার্গেট। পরিমাপ জিনিসটা তো আমরা হয়তো জেনেই আসি বা জেনেই থাকি। তাহলে রাশি জিনিসটা আসলে কাকে বলে বা কি? রাশি বোঝাচ্ছে আমরা যা কিছু মাপঝোঁক করতে পারি, এটা বলছে মাপঝোঁক করার নাম, যে আমরা মাপতে পারলেই তাকে বলি পরিমাপ। এখন আমরা সব কিছুকে তো আর মাপঝোঁক করতে পারি না। এমন কিছু জিনিস আছে যাদেরকে আমরা ইজিলি মাপতে পারি, আবার এমন কিছু জিনিস আছে যাদেরকে মাপা আমাদের পক্ষে সম্ভব হয় না। তাহলে বাস্তব জগতে যা কিছু পরিমাপ করা যাবে, যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে, তাকে রাশি বলে। তাহলে আমরা বাস্তব জগতে যে সকল জিনিস মাপঝোঁক করতে পারবো সেই সব জিনিসকে আমরা বলতে পারবো রাশি। কোনো জিনিস কি আছে যেগুলোকে আমরা মাপতে পারি না? হ্যাঁ, অবশ্যই আছে। সেই জিনিসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো সেটা আমরা মাপার জন্য যদি বা উদাহরণ হিসেবে যদি দেখতে চাই তাহলে বলতে পারবো যে রাশি যেটা, সাপোজ দৈর্ঘ্য হইতে পারে, যে দৈর্ঘ্য আমরা মাপতে পারি। তারপরে ক্ষমতা, কার ক্ষমতা কীরকম, কোনো একটা ইঞ্জিনের ক্ষমতা কীরকম, এটা আমরা বলতে পারি। তারপরে বল, কে কোথায় কী পরিমাণ বল প্রয়োগ করতেছে বা বল দ্বারা কৃত কাজ, এগুলো আমরা ক্যালকুলেশন করতে পারি। কিন্তু মাপঝোঁক করা যায় না, রাশি না, এরকম জিনিস কী আছে? তাহলে এটা ছিল আমাদের রাশি, এগুলোকে আমরা রাশি বলতে পারবো। তাহলে রাশি না এরকম কি? মায়ের ভালোবাসা, মায়ের ভালোবাসা। আমাদের মা বাবারা আমাদের অবশ্যই ভালোবাসে, কী পরিমাণ ভালোবাসে সেটা বলতে পারবো না। একইভাবে আমরা আমাদের মা বাবাদের ভালোবাসি, শিক্ষকদের সম্মান করি, যারা ভালো ভালো অ্যাক্টর আছে তাদের যশ খ্যাতি বা সুনাম, এগুলো কিন্তু পরিমাপ করা যায় না। তাহলে এগুলাকে রাশি বলা যাবে না। তাহলে এগুলা কি? রাশি না। তাহলে বাস্তব জগতে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে আমরা বলবো রাশি, যা কিছু পরিমাপ করা যায় না তারা কখনোই রাশি হবে না। তাহলে এখন আমরা জানব রাশির প্রকারভেদ। রাশির প্রকারভেদ। তাহলে রাশিকে যদি আমরা ক্লাসিফিকেশন করতে চাই তাহলে আগে জানতে হবে যে তাকে কতভাবে ক্লাসিফিকেশন করা যায়। রাশিকে সাধারণত দুইভাবে ভাগ করা যেতে পারে, যার একটাকে বলা হয় গঠনগত দিক থেকে। গঠনগত দিক অর্থাৎ সে কীভাবে গঠিত হয়েছে তার উপর ডিপেন্ড করে রাশি বিভক্ত হওয়া করতে পারে। আরেকটা হইতে পারে পরিমাপগত দিক। পরিমাপগত দিক অর্থাৎ তাকে যদি আমরা মাপঝোঁক করতে যাই বা পরিমাপ করতে যাই সেই ক্ষেত্রে তাকে কিভাবে ভাগ করা যায়। ফার্স্টে আমরা জেনে আসি গঠনগত দিক থেকে। তাহলে গঠনগত দিক থেকে রাশিকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, যার একটাকে বলা হচ্ছে মৌলিক রাশি। তাহলে প্রথমটাকে আমরা বলবো মৌলিক রাশি, আর আরেকটা যে রাশি আছে সেটাকে বলবো আমরা যৌগিক রাশি। যৌগিক রাশি একটু ভালোভাবে খেয়াল করো, আমি মৌলিক রাশি এবং যৌগিক রাশির সংজ্ঞাটা মুখে মুখে বলে দিচ্ছি। মৌলিক রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যাদেরকে মাপঝোঁক করার জন্য বা তাদের গঠনগত দিক বিশ্লেষণ করলে অন্য কোনো রাশি পাওয়া যায় না। অর্থাৎ গঠনগত দিক থেকে সে একাই স্বয়ংসম্পূর্ণ। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে সময়কে নেই,
সময়কে প্রকাশ করার জন্য কিন্তু আমার অন্য কোনো কিছুরই দরকার হয় না। একইভাবে দৈর্ঘ্য, ভর এদের প্রকাশ করার জন্য এরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। আর যৌগিক রাশি কাকে বলতেছি? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য বা যে সকল রাশিকে বিশ্লেষণ করলে আমরা একাধিক রাশি পাই তাদেরকে বলা হচ্ছে যৌগিক রাশি। যেমন আমরা একটু আগে যে জিনিসগুলো ব্যবহার করছিলাম তার মধ্যে ছিল ক্ষমতা, বল, এই জিনিসগুলো কিন্তু যৌগিক রাশি। কারণ ক্ষমতাকে বের করার জন্য আমাদের একাধিক রাশির দরকার হয়, একইভাবে বলকে প্রকাশ করার জন্য আমাদের মৌলিক রাশির প্রয়োজন হয়। তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল রাখলাম, বল। এখন আমরা পরিমাপগত দিক থেকে রাশিকে ভাগ করার চেষ্টা করব। পরিমাপগত দিক থেকেও রাশি দুই প্রকার, যার একটাকে বলা হয় স্কেলার রাশি, একটাকে বলা হচ্ছে স্কেলার রাশি। এটাকে বাংলায় নামকরণ করলে দাঁড়ায় অদিক রাশি। আরেকটা যে রাশি সেটার নাম হচ্ছে ভেক্টর রাশি বা দিক রাশি। তাহলে এটার বাংলা নামের দিকে তাকালে এর গুরুত্বটা বা মর্মার্থটা বোঝা যাচ্ছে। যেমন স্কেলার রাশি যেগুলো আছে সেগুলোকে প্রকাশ করার জন্য আমাদের দিকের কোনো দরকার নাই। এখানে দিক জাস্ট একটা অতিরিক্ত অংশ মাত্র, দিক থাকা লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। জাস্ট মানের মাধ্যমে যারা স্বয়ংসম্পূর্ণ তাদেরকে বলা হয় স্কেলার রাশি। আর অপর যে আরেকটা যে সেক্টর আছে সেটাতে থাকবে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির নামে বলা হচ্ছে দিক রাশি, অর্থাৎ যেই জিনিসগুলোকে এক্সপ্রেস করার জন্য বা প্রকাশ করার জন্য শুধু মান একা একাই স্বয়ংসম্পূর্ণ না, মানের সাথে দিকেরও দরকার হয়, তাদেরকেই বলা হয় ভেক্টর রাশি। যদি একটা এক্সাম্পল দেই, স্কেলার রাশির জন্য বলা যেতে পারে দৈর্ঘ্য, ভর, এই জিনিসগুলা। কিন্তু আমরা ভেক্টর কোয়ান্টিটির জন্য সাপোজ তোমাকে যদি একটা বাস্তব এক্সাম্পল দেই তাহলে বুঝতে পারবে। তুমি তোমার বাসার আশেপাশে কোনো একটা জায়গায় দাঁড়ায় আসো, অপরিচিত কোনো একটা লোক তোমাদের এলাকায় নতুন আসছে, সে তোমাকে জিজ্ঞেস করলো যে তোমাদের বাজারটা এখান থেকে কতটুকু দূরে। তাহলে তুমি যদি বলে দাও যে আমার বাজার এখান থেকে 150 মিটার দূরে, তাহলে কি সে তোমাদের বাজারটা খুঁজে পাবে? তুমি কিন্তু তাকে ডিস্টেন্সটা বলে দিছো, মানটা বলে দিছো। সে কি ডানে যাবে, বামে যাবে, সামনে যাবে, পিছে যাবে, কোন দিকে যাবে সেটা কিন্তু তুমি তাকে উল্লেখ করে দাও নাই। তোমার বাজার যদি ডানে থাকে, সে যদি 150 মিটার জায়গায় 550 মিটার বামেও যায়, সে কিন্তু বাজার খুঁজে পাবে না। তাহলে বাজারের একজ্যাক্ট লোকেশনটা বোঝার জন্য তোমাকে বলে দিতে হবে এখান থেকে 150 মিটার ডানে যান, তাহলে আপনি বাজারটা পেয়ে যাবেন। তাহলে এইখানে কিন্তু আমার এই যে মানের সাথে সাথে ডান দিকটা প্রকাশ করার দরকার হচ্ছে, তা না হলে স্বয়ংসম্পূর্ণ ডাটা আমরা পাচ্ছি না। তাহলে এই জাতীয় যে রাশি তাদেরকে বলা হবে ভেক্টর রাশি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম অবস্থান। তাহলে কোনো কিছুর অবস্থান প্রকাশ করার জন্য আমরা যে জিনিসটা প্রকাশ করব সেটাকে আমরা ভেক্টর রাশির মাধ্যমেই প্রকাশ করতে হবে। যেমন তোমাকে বলে দিতে হবে যে তোমাদের বাজারে যেতে হলে এখান থেকে 150 মিটার উত্তরে বা দক্ষিণে যেতে হবে। তাহলে আশা করি এই রাশির ক্লাসিফিকেশন তোমরা ইজিলি বুঝতে পারছো। এখন এইখান থেকে আমরা চলে যাব এককের একটু দিকে। যদি আমরা একটু একক নিয়ে আলোচনা করি, একক, তাহলে একক আলোচনা করতে গেলেই আমাদের চলে আসে মৌলিক একক। মৌলিক একক মূলত তিনটা, অর্থাৎ যেই সকল এককের সমন্বয়ে অন্য সকল রাশি গঠিত তাদেরকে বলা হচ্ছে মৌলিক একক। এই যে যেমন আমরা মৌলিক রাশির সংজ্ঞা দিয়েছিলাম, যে সকল রাশি একা একা স্বয়ংসম্পূর্ণ, সেই রকম যে সকল একক একা একাই স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ তাকে প্রকাশ করার জন্য অন্য কোনো এককের সহায়তা নিতে হয় না, সেই সকল একককে বলা হচ্ছে মৌলিক একক। তাহলে আমরা আগে দেখে নিই মৌলিক একক। মৌলিক একক মূলত তিনটা, যার একটাকে বলা হচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক, তার মানে দৈর্ঘ্যের একক একটা মৌলিক একক। তারপরে বলা হচ্ছে ভরের একক, ভরের একক একটা মৌলিক একক। আরেকটা হচ্ছে সময়ের একক। তাহলে সময়ের একক একটা মৌলিক একক। তাহলে আমরা জানতে পারলাম মৌলিক একক মূলত তিনটা, যার একটাকে বলা হচ্ছে দৈর্ঘ্যের একক, একটাকে হচ্ছে ভরের একক, আর একটা হচ্ছে আমাদের সময়ের একক। তাহলে এই এককগুলো সম্পর্কে জানার জন্য আমাদের জানতে হবে আগে পরিমাপের পদ্ধতি, কারণ নর্মালি এককগুলো পরিমাপের পদ্ধতির উপর ডিপেন্ড করে। সেজন্য আমি এখানে সরাসরি কোনো একক লিখতে পারতেছি না। তাহলে পরিমাপের পদ্ধতি এটা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে বলা হচ্ছে পরিমাপের পদ্ধতি
পরিমাপের পদ্ধতি হতে পারে 5টি, কিন্তু আমাদের মূলত এই 5টা নিয়ে আলোচনা করার দরকার নেই। আমাদের মূলত লাগে যেটা, আমাদের লাগবে 3টি লাগবে। আমাদের নলেজে যদি এই 3টা জিনিস থাকে, অথবা আমাদের অ্যাডমিশনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লাগবে 3টা জিনিস। সরি, এখানে বাংলা ইংলিশ সব একসাথে মিলে গেছে। যাই হোক, তাহলে আমাদের যে 3টা একক লাগবে, সেই 3টা একক সম্পর্কে আমরা যদি একটু এখন জানি, তাহলে আমরা একটু দেখি কি বলা যায়। তাহলে পরিমাপের পদ্ধতি যে 3টা, তার একটাকে বলা হচ্ছে CGS ইউনিট, একটাকে বলা হচ্ছে MKS ইউনিট, আরেকটাকে বলা হচ্ছে FPS ইউনিট। অর্থাৎ পরিমাপের যে 3টা পদ্ধতি, তার একটা পদ্ধতির নাম CGS, একটা পদ্ধতির নাম MKS, আর একটা পদ্ধতির নাম FPS। তাহলে CGS, MKS, FPS এই জিনিসগুলোকে আরও একটু ইজিলি মনে রাখার জন্য যদি তোমরা অ্যাব্রিভিয়েশনগুলো জানো, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হয়। দেখো জিনিসগুলো কীভাবে বের করবা। আমরা দেখে আসছি মৌলিক একক 3টা, দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক। তাহলে এখানে কিন্তু আমরা আসলে এককগুলোরই নাম লিখছি, জাস্ট সংক্ষিপ্ত আকারে এককগুলোর নাম লিখে দিছি। ফার্স্টে আছে কি দৈর্ঘ্যের একক, তাহলে দৈর্ঘ্যের একক সি দ্বারা কী বোঝায়? সেন্টিমিটার। তারপর আছে ভরের একক, জি দ্বারা কী বোঝায়? গ্রাম। তারপর আছে এস, এটা হলো সময়ের একক, সেকেন্ড। তাহলে CGS এককে দৈর্ঘ্য, ভর এবং সময়ের একক যথাক্রমে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড। একইভাবে যদি আমি MKS এককে রূপান্তর করে দেখাই, তাহলে আসবে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। একইভাবে যদি FPS আমরা দেখাই, তাহলে আসবে ফুট, পাউন্ড, সেকেন্ড। এই পাউন্ডকে LB দ্বারা প্রকাশ করা হয়, LB। আমরা যে বার্থডের ক্ষেত্রে কেক আনতে যাই, 1 পাউন্ড, 2 পাউন্ড, 5 পাউন্ডের কেক, সেই পাউন্ড হলো LB, এটা একটা ভরের একক। তাহলে আমরা দেখে গেলাম পরিমাপের পদ্ধতি মূলত 3টা, যেগুলো আমাদের কার্যকরীভাবে লাগে, CGS, MKS, FPS। এই 5টা পদ্ধতির মধ্যে আরও একটা পদ্ধতি আমরা এখান থেকে একটু তোমাদের জানাই রাখতে চাই। একটা পদ্ধতি আছে SI একক, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, অর্থাৎ আন্তর্জাতিকভাবে যেই এককে পরিমাপ করা হয় সেটাকে বলা হয় MKS একক। এই MKS এককটাই আমাদের SI একক হিসেবে ব্যবহৃত হয়, যদিও এটাকে একটু মডিফাই করে তারপর SI একক হিসেবে ব্যবহার করা হয়, তবে এই মডিফিকেশনটা হালকা একটু, খুব বেশি না। ফাইনালি আমরা আজকের লেকচারটা যে টপিক্সের মাধ্যমে শেষ করব সেটা হচ্ছে মৌলিক রাশি। আমরা তো রাশি দেখে আসছি, তার মধ্যে মৌলিক রাশি একটা ছিল, সেই মৌলিক রাশির প্রকারভেদ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। প্রকারভেদ না, আসলে মৌলিক রাশি কয়টা সেই যায়। তাহলে মৌলিক রাশি কাকে বলে সেটা বলছিলাম, যে সকল রাশি একা একা বা নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ তাদেরকে বলা হচ্ছিল মৌলিক রাশি। তাহলে মৌলিক রাশি আছে মূলত 7টা। মৌলিক রাশি কয়টি আছে? 7টি। যদি 7টা মৌলিক রাশিকে আমি একটু দেখাইতে চাই, তাহলে 1 নম্বরে বলবো দৈর্ঘ্য, তারপরে থাকবে ভর, তারপরে থাকবে সময়, তারপরে থাকবে তাপমাত্রা, তারপরে থাকবে দীপন তীব্রতা, তারপরে থাকবে তড়িৎ প্রবাহ, আর ফাইনালি যেটা থাকবে পদার্থের পরিমাণ। তাহলে এই যে আমরা 7টা মৌলিক রাশির নাম লিখলাম, এই 7টা মৌলিক রাশি তোমাদের একটু আয়ত্তে নিয়ে আসতে হবে। এই জিনিসগুলো তোমাদের একটু লাগবে, যদি তোমরা তোমাদের মস্তিষ্কে এই জিনিসগুলো রাখো, তোমরা পরবর্তীতে খুবই এফেক্টেড হবা। যেমন দৈর্ঘ্যের যে একক, দৈর্ঘ্যের একক হলো মিটার। মনে করো যে আমি জিনিসগুলোকে MKS এককে লিখতেছি, তাহলে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কি কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক যেহেতু আমরা এখন MKS ব্যবহার করতেছি, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে ডিগ্রি কেলভিন। আমাদের কিন্তু ফারেনহাইট, সেলসিয়াস এগুলোও তাপমাত্রার একক, তাহলে আমরা এখন ব্যবহার করতেছি কেলভিন। দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, এটাকে CAD দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহের একক তো জানোই অ্যাম্পিয়ার, আর পদার্থের পরিমাণ মোল। তাহলে আমরা মৌলিক রাশি জানলাম 7টা, কিন্তু মৌলিক একক কয়টা? গুলায় ফেলিও না। মৌলিক একক 3টা, মৌলিক রাশি 7টা। তাহলে মৌলিক রাশি 7টা কী কী?
দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ। এদের একক যথাক্রমে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, ক্যালভিন, ক্যান্ডেলা, অ্যাম্পিয়ার এবং মোল। আশা করি আজকের লেকচারটা তোমরা বুঝতে পারছো এবং এটা তোমাদের ভবিষ্যৎ জীবনে খুবই উপকারী হবে। যেহেতু চ্যানেলটা একেবারেই নতুন, পরবর্তী আপডেট পাওয়ার জন্য, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি সবার আগে ভিডিওটা পেয়ে যাও, তাহলে যে জিনিসটা করতে পারো, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেটাকে যদি একটা ক্লিক করে রাখো, তাহলে পরবর্তী যে ভিডিওটা আপলোড হবে সেটা সবার আগে তোমার কাছে চলে যাবে। আর তোমাদের বন্ধুরা যাতে এই ক্লাসটা মিস না করে সেটার দায়িত্ব অবশ্যই তোমাদের। সবার জন্য শুভকামনা থাকলো। দেখা